নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, প্রশান্ত কিশোর বিহার থেকে আবারও মুখ খুলেছেন এবং বিহার ভোট যত এগিয়ে আসছে প্রশান্ত কিশোর কিন্তু ফুল ফর্মে ব্যাটিং করছেন বলা যায়। তার কারণ ইতিমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। এই মুহূর্তে যে বক্তব্যটা রাখলেন প্রশান্ত কিশোর, যে কোথায় এম ওয়াই, সব জায়গায় ওয়াই এম আপনারা দেখবেন, কিসের এম ওয়াই কিসের ওয়াই এম, সমস্ত তথ্য একদম বিস্তারিত বললেন প্রশান্ত কিশোর। কি বললেন সেই ভিডিও দেখাবো এবং আপনাদের ব্যাখ্যা করে বলবো। এই মুহূর্তে প্রশান্ত কিশোরের এই যে তত্ত্ব, এই যে সমীকরণ, সম্পূর্ণটাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুসলিম ভোট ব্যাংক বিহারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভোট ব্যাংক। যে কোনো দলকেই কিন্তু মুসলিম ভোট ব্যাংকের কাছে সমর্পণ করতে হয়, এবং সেটা লালু প্রসাদ যাদবের দল আরজেডি হোক কিংবা নীতিশ কুমারের দল জেডিইউ হোক, প্রত্যেককেই কিন্তু একদম বিহারে 20% যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের কাছে আত্মসমর্পণ করতে হয় ভোটের জন্য। এবং সেটাই কিন্তু প্রশান্ত কিশোর আরো একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। কোন ধরনের কোন ব্যাখ্যায় না গিয়ে একদম সঠিক পার্সেন্টেজের হিসাব করে তিনি দেখিয়ে দিলেন যে এই মুহূর্তে যাদব এবং মুসলিম সম্প্রদায়ের ভোট সেটা কতটা একে অন্যের সঙ্গে একদম সম্পৃক্ত ভাবে যুক্ত, কে কার পেছনে রয়েছে সমস্তটাই বলবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে প্রশান্ত কিশোর কিন্তু ভোট কৌশলী থেকে বিহার ভোটে এই মুহূর্তে একদম অ্যাক্টিভ পলিটিক্সে তিনি লড়াই করছেন, এবং কোনোভাবেই কিন্তু তার যে জনসুরাজ পার্টি, তার যে ব্যাপ্তি ছড়িয়ে দেওয়া, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো খামতি রাখতে তিনি চাইছেন না, এবং তিনি একটা বিকল্প ব্যবস্থার স্বপ্ন মানুষকে দেখাতে চাইছেন। এবং সেই ক্ষেত্রেই মুসলিম ভোট ব্যাংক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিহারের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে যদি 30% বা তার কিছু বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্যাংক থাকে, তাহলে সেই ক্ষেত্রে বিহারে সেই সংখ্যাটা কিন্তু 17 থেকে 20%। এবং সেটা নিয়েই সাংবাদিকরা যখন প্রশান্ত কিশোরকে প্রশ্ন করেন যে এম ওয়াই সমীকরণ সেটা কি আবার কোথাও একদম লালু প্রসাদ যাদবের যে দল আরজেডি তাদেরকে সাহায্য করে দেবে আপকামিং যে বিহার ভোটের যে সূচনা হতে যাচ্ছে সেই সময়, তখন তিনি বলেন যে কিসের এম ওয়াই সমীকরণ, সবটাই তো ওয়াই এম সমীকরণ। আপনাদের বলি বুঝিয়ে যে ওয়াই এম বা এম ওয়াই বিষয়গুলো কি। এম ওয়াই বলতে মুসলিম এবং তার সঙ্গে ওয়াই বলতে যাদব, এবং প্রশান্ত কিশোর সেটা ইন্ডিকেট করছেন যে এম ওয়াইটা হচ্ছে কোথায়, অর্থাৎ আগে মুসলিম তার পরবর্তীতে যাদব, সেটা হচ্ছে কোথায়, সব জায়গায় ওয়াই এম হচ্ছে। কি বলছেন কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি, তারপর ভিডিও দেখাবো, এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায় আসবো। প্রশান্ত কিশোর অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। তিনি বলছেন যদি এম ওয়াই সমীকরণ হয় তবে 40 জন মুসলিম এমএলএ থাকতো, সেটা কি আছে বিধানসভায়? যে কোনো দল মিলিয়ে 40 জন এমএলএ কি আছে বিধানসভায়? সেটা তো নেই। তাহলে এম ওয়াই সমীকরণটা হলো কি করে, অর্থাৎ মুসলিম এবং যাদব সমীকরণ পাশাপাশি, সেটা হলো কি করে? তার পরবর্তীতে তার বক্তব্য, বিহার থেকে কতজন মুসলিম এমপি জিতে দিল্লিতে গেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা নিয়ে কিন্তু বিভিন্ন রাজ্যে একটা নির্ণায়ক শক্তি, যেহেতু তাদেরকে নিয়ে কিন্তু ভোট বাক্স হিসেবে ব্যবহার করা হয়, এই অভিযোগ বিভিন্ন সময় প্রশান্ত কিশোর করেছেন। এবং তিনি বলছেন যে দলিত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, এদেরকে ভোট বাক্স ছাড়া না লালু প্রসাদ যাদবের আরজেডি কিছু ভেবেছে, না একদম নীতিশ কুমারের জেডিইউ কিছু ভেবেছে, এবং বারংবার এই সংখ্যালঘুরা ব্যবহৃত হয়েছে বিহারে। তাই জন্য সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি যখন বক্তব্য রাখতে গিয়েছেন, তখন তিনি জনসুরাজ দলকে ভোট দেওয়ার কথা বলেছেন এবং অন্য একটা বিকল্প ব্যবস্থার কথা বলেছেন। সেটা তিনি করবেনই, তার পার্টির প্রচার তিনি করবেনই, কিন্তু তার যে বক্তব্যটা অত্যন্ত সায়েন্টিফিক। তারপর তিনি বলছেন যে সমীকরণ এম ওয়াই নয় ওয়াই এম। তার কারণ তিনি বলছেন যেখানে যাদব সমাজের লোক ভোটে দাঁড়ায় সেখানে মুসলিমরা তাদের ভোট দেয় ভয়ের থেকে, অর্থাৎ যেখানে যাদব সম্প্রদায়ের কেউ ভোটে দাঁড়ান, অর্থাৎ ওয়াই সম্প্রদায়ের কেউ ভোটে দাঁড়ান, সেখানে মুসলিমরা তাদেরকে একদম ভয়ের থেকে ভোট দেয়। কিন্তু যেই জায়গায় মুসলিমরা ভোটে দাঁড়ান সেখানে কিন্তু যাদবরা মুসলিমদেরকে ভোটটা দেন না, বরঞ্চ তারা তখন হিন্দু হয়ে যান এবং হিন্দু সেজে তারা তখন ভোটটা দেন কাকে, বিজেপিকে। এই কথা বলার মাধ্যমে কিন্তু রীতিমতন এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টাকে একদম সামনে নিয়ে এলেন বলা যেতে পারে প্রশান্ত কিশোর। এবং হিন্দু এবং মুসলিমের যে ব্যবধানের ভিত্তিতে ভোটটা করতে চাইছে ভারতীয় জনতা পার্টি এবং অন্যদিকে আরজেডি দল, সেই বিশ্লেষণটা কিন্তু এই কয়েকটা কথার মাধ্যমে বের করে আনলেন প্রশান্ত কিশোর। কি বললেন প্রশান্ত কিশোর আপনারা আগে শুনুন, তারপর আবার আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়।
जो एमवाई समीकरण के तहत जो पार्टियां अभी तक राजनीति करती आई है, इस बार का वो जो भ्रम है भाई कहाँ एमवाई समीकरण है? एमवाई समीकरण अगर होता तो 40 मुसलमान विधायक होते। आप मुझे बताइए बिहार से कितने मुस्लिम एमपी जीत कर गए हैं? समीकरण में तो रोज कैमरे पर कहता हूँ, समीकरण एमवाई नहीं है, वाई एम है। जहाँ वाई समाज के लोग खड़े होते हैं वहाँ मुसलमान उनको वोट देता है डर के मारे। जहाँ मुसलमान खड़ा होता है वहाँ वाई समाज के लोग या फॉर दैट मैटर कोई भी उनके साथ जो रहेगा वो वोट नहीं देता है। आधा लोग हिंदू बनकर वोट देता है भाजपा को। यही बात बताई जा रही है इजलास में भी। मैं वही कह रहा हूँ कि ये MY PY ZY का समीकरण छोड़िए, विचारधारा आधारित समीकरण बनाइए। आज़ादी की लड़ाई जिस समीकरण ने लड़ी थी, गांधी के मानने वाले लोग, बाबा साहब के मानने वाले लोग, कम्युनिस्ट और समाजवादी विचारधारा के लोग, ये 4 विचारधारा के मानने वाले लोग जब मुसलमानों के साथ मिलकर उन्होंने लड़ाई लड़ी तब देश को आज़ादी मिली। अब अगर आपको भाजपा से लड़ाई लड़ना है, नई व्यवस्था बनानी है, अपने जद्दोजहद से छुटकारा पाना है, मजबूरी से छुटकारा पाना है, तो विचारधारा आधारित व्यवस्था बनाइए। लोहे को लोहा काटता है। भाजपा जो है वो संघ के द्वारा जो विचारधारा समाज में रखा गया है उस पर आधारित व्यवस्था है, पॉलिटिकल व्यवस्था है। तो अगर आपको भाजपा की विचारधारा आधारित व्यवस्था से लड़ना है तो गांधी, बाबा साहब अम्बेडकर, कम्युनिस्ट, समाजवाद और मुसलमानों के विचारधारा आधारित सामाजिक राजनीतिक गठबंधन से ही वो लड़ाई लड़ी जा सकती है। আপনারা শুনলেন প্রশান্ত কিশোরের বক্তব্য, এবং প্রশান্ত কিশোর এই মুহূর্তে যেটা বলতে চাইছেন যে কোনো মতেই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় তাদের পক্ষ থেকে যে 40 জন এমএলএ প্রত্যেকটা পার্টি মিলিয়েই যদি হয় সেটা কখনোই হবে না। এবং এই যে একদম সরাসরি বিভিন্ন দল থেকে যারা এমপি হিসেবে দিল্লিতে গেছেন লোকসভা ভোটে, সেই ক্ষেত্রেও বা সংখ্যালঘু সম্প্রদায়ের কতজন প্রতিনিধি তারা ভোটে দাঁড়িয়েছেন এবং জিতে একদম জয়ী হয়ে গিয়েছেন। তার কারণ এই যে জিততে পারেন না তারা, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে কেউ যদি দাঁড়ানো ভোটে তারা যে জিততে পারেন না, সেটার ব্যাখ্যা হিসেবে প্রশান্ত কিশোর কি বলছেন যে যেখানে যাদব সমাজের প্রতিনিধি ভোটে দাঁড়ান সেখানে সংখ্যালঘু ভোটাররা কিন্তু যাদব সমাজের প্রতিনিধিকে ভোট দিয়ে দেয়, এবং তার কারণ হিসেবে প্রশান্ত কিশোর বলছেন যে তারা ভয়ের থেকে ভোটটা দেয়। কিন্তু অন্যদিকে এই একই জায়গায় যদি একদম সংখ্যালঘু সমাজের একজন প্রতিনিধি এসে ভোটে দাঁড়ায় তখনও তো যাদবদের ভোট দেওয়া উচিত। তার কারণ যাদবরা একদম কয়েকদিন আগে একই সাথে লড়বে এইভাবে তারা একটা চেতনা নিয়ে বিভিন্ন যে পীরজাদা বা বিভিন্ন যে মওলানা তাদের কাছে গিয়েছে, তাদের কাছে সেই ব্যাখ্যাটা দিয়েছে, এবং সেই জায়গা থেকে সেই ভোটটা কিন্তু যাদবরা সেইভাবে দেয় না। অর্থাৎ যাদব ভোটটা কিন্তু সংখ্যালঘু প্রতিনিধি পায় না, এবং সেই ক্ষেত্রে যাদবরা যদি সংখ্যালঘু প্রতিনিধিকে দেখে তার বদলে কিন্তু গিয়ে বিজেপিকে ভোটটা দিয়ে দেয়, তখন যাদব সম্প্রদায় তারা হিন্দু হিসেবে ভোটটা দান করে। সুতরাং এই যে খেলাটা চলছে সংখ্যালঘু ভোটকে নিয়ে, এইটা নিয়ে প্রশ্ন তুলছেন প্রশান্ত কিশোর, এবং তার পরবর্তীতে তিনি তার পার্টি গাইডলাইন অনুযায়ী বক্তব্য রাখেন। তাই জন্য সবার জনসুরাজ দলকে একটা বিকল্প ব্যবস্থা হিসেবে তুলে আনা দরকার। কিন্তু প্রশান্ত কিশোরের এই যে বক্তব্য, MY নয় YM একদম সমীকরণ চলছে। MY হলে মুসলিমরাও ভোট পেতেন এবং যাদবরা মুসলিমকে ভোটটা দিত, সেটা হয় না। যখন মুসলিম সম্প্রদায়ের কোনো প্রতিনিধি ভোটে দাঁড়ান তখন আর যাদবরা ভোট দেন না তাদেরকে, তখন তারা একদম সরাসরি হিন্দু হিসাবে বিজেপি প্রার্থীকে ভোটটা দিয়ে দেন। এই জন্য মুসলিম সমাজ এগোতে পারছে না, তেমন একটা ইঙ্গিত করলেন প্রশান্ত কিশোর। কোন জায়গায় গিয়ে কিন্তু এই মুহূর্তে দুটো পার্টি কিংবা দুটো গঠবন্ধন তাদেরকে একদম কাঠগড়ায় দাঁড় করালেন। আপনারা সামগ্রিক বিশ্লেষণের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। এবং বিহারের ভোট এই মুহূর্তে কিন্তু একটা পাখির চোখ হয়ে গিয়েছে সারা দেশের কাছে। তার কারণ বিহারেই কিন্তু প্রথম শুরু হলো SIR, বিহারেই প্রথম 65 লক্ষ মানুষের নাম বাদ গেল, এবং বিহারে কিন্তু এই মুহূর্তে ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর একটা বড় ফ্যাক্টর, যিনি কিন্তু বারংবার বলে দিচ্ছেন যে 25টার বেশি জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল সিট পাবে না, তারা যত সিটেই লড়াই করুন না কেন। এবং তার পরবর্তীতে তার ভবিষ্যৎবাণী, নীতিশ কুমার আর পরবর্তী 2025 সালের নভেম্বর মাসের পর নীতিশ কুমার আর বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন না। তাহলে থাকবেনটাকে, এই প্রশ্ন যখন উঠছে তখন সংখ্যালঘু তত্ত্ব নিয়ে বিশাল বড় বক্তব্য রাখলেন প্রশান্ত কিশোর। তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।